রাজশাহী মেডিকেলে আইসিইউ এর জন্য হাহাকার, লালমনিরহাট সীমান্তে অবাধ যাতায়াতে বাড়ছে করোনার ঝুঁকি। নরসিংদীতে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ 5 জনের মৃত্যু, আহত আরও 9। নিহতরা সবাই একই পরিবারের। পাচার করা তরুণীকে টিকটক হৃদয়ের নির্যাতনের ভয়াবহতা উঠে এলো ফুটেজে। পালিয়ে দেশে ফিরে নির্যাতিতার মামলা। রোহিঙ্গাদের এনআইটিতে আর মামলার বাদী দুদক কর্মকর্তাকে বদলি, মামলা বিঘ্নিত হবে বলছে টিআইবি। ভারতে 2.5 মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন 58,000 শনাক্ত, 1,239 জনের প্রাণহানি। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর জন্য চলছে হাহাকার। নির্ধারিত সবগুলো আইসিইউ শয্যায় রোগী ভর্তি থাকায় নতুন রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সর্বোচ্চ পরিমাণ আইসিইউ থাকার পরও পরিস্থিতি বেসামাল হয়েছে সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সংকটাপন্ন রোগীদের জন্য চাহিদা বেড়েছে আইসিইউ শয্যার। একটি হাসপাতালে মোট শয্যার 1 থেকে 2% আইসিইউ রাখার নিয়ম থাকলেও রাজশাহী মেডিকেলে রয়েছে 6.5%। তারপরও চলছে হাহাকার। 2 দিন আগে আমার রোগী সিরিয়াল দিয়েছি, আমি এখনো পর্যন্ত আইসিইউ বেড পাইনি। আমার রোগীর অবস্থা খুব খারাপ, আমি বেড পাবো কিনা জানি না। আইসিইউতে এতই জটিলতা, কবে পাবে তা কোনো নিশ্চয়তা পাচ্ছি না। এই হাসপাতালে মোট 30টি আইসিইউর মধ্যে 20টি করোনা রোগীদের জন্য নির্ধারিত। তারপরও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। এখনও অপেক্ষার তালিকায় রয়েছেন অর্ধশতাধিক রোগী। এখন যদি নতুন ভ্যারাইটি প্রেডিকশন করা খুবই মুশকিল, কত পার্সেন্ট রোগীর আইসিইউ এমনি 1 to 2% যত বেড, 1000 বেড হলে 10টা আইসিইউ বেড থাকতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সর্বোচ্চ সংখ্যক আইসিইউ বরাদ্দ দেওয়া হয়েছে করোনা ইউনিটে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে আর কোনো আইসিইউ স্থাপনের সুযোগ নেই। আইসিইউর জন্য কিছু স্ট্রাকচারাল ফ্যাসিলিটিস দরকার। আমি হঠাৎ করে এই ঘরের মধ্যে আইসিইউ চালু করতে পারবো না। এটার জন্য অনেকগুলো ফ্যাসিলিটি এনশিওর করা দরকার। আপাতত আমরা আসলে অক্সিজেনের আইসিইউ বাড়াইতে পারবো না। আইসিইউর জন্য আমাদের একটা প্রজেক্ট, আমাদের টাকা পয়সা স্যাংশন এসেছে, বাট ওটা করতে সময় লাগবে, প্রায় 7-8 মাস লেগে যাবে। করোনার ধরন পাল্টে যাওয়ায় তুলনামূলক সংকটাপন্ন রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতির আরও খবর জানাতে এবার রাজশাহী ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আইসিইউ সংখ্যা বেশি থাকার পরও সামাল দেওয়া যাচ্ছে না এখনকার পরিস্থিতি। তো এই মুহূর্তে চিকিৎসকেরা কি বলছেন, আর বিকল্প কোনো ব্যবস্থার কথা তারা ভেবেছেন কি? দেখুন, আসলে প্রতিবেদনে দেখানো হচ্ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সব মিলিয়ে আসলে আইসিইউ এর সংখ্যা 30টি, এর মধ্যে 20টিকেই করোনা ডেডিকেটেড করে দেওয়া হয়েছে। এটা আসলে প্রয়োজনের তাগিদেই করতে হয়েছে বলে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কারণ তুলনামূলক অনেক বেশি খারাপ অবস্থা নিয়ে সম্প্রতি রোগী ভর্তি হচ্ছেন, যে কারণে দিয়ে দেওয়া হয়েছে করোনা ইউনিটকে। তবে এই বৃষ্টি দিয়ে আসলে রোগীদের চাপ সামাল দেওয়া যাচ্ছে না, একেবারে বেসামাল অবস্থা বলা যেতে পারে। আমরা যেটা দেখেছি যে কখনো কখনো আবেদনের তালিকা এত দীর্ঘ হয় যে সেটি 60 থেকে 70 পর্যন্ত উঠে যায়, এবং এই একজন রোগীকে আইসিইউ পাওয়ার জন্য তার আবেদনের 60 জনের পরে আসলে আইসিইউ পেতে হচ্ছে, এরকম একটি অবস্থা। তো আমরা আসলে এইসব বিষয় নিয়ে যখন স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলি, তারা যেটা বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে আসলে আর একটি প্রতিষ্ঠান আছে যেখানে মাত্র 4টি আইসিইউ রয়েছে। এর বাইরে আসলে ভালো আইসিইউ নাই, এবং এর বিকল্প আসলে কিছু নাই রাজশাহীতে। তাহলে আমরা হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তার কাছে জানতে চেয়েছিলাম যে যেহেতু অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং সংক্রমণের একেবারে ঊর্ধ্বগতি এখনো
প্রচুর রোগী আছেন, আইসিইউ সাপোর্ট যাদের দরকার তাদের কি হবে? তিনি যেটা বলছেন যে আসলে এই মুহূর্তে কিছু করার নাই, তবে অক্সিজেন দিয়ে অর্থাৎ হাই ফ্লো অক্সিজেন দিয়ে তাদের কোনো রকমে ম্যানেজ করা হচ্ছে, আমাদের এটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে গত 24 ঘন্টার কথা যদি বলি আপনাকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 7 জন রাজশাহীর। আমি যদি আরেকটু বলি যে এই 7 জনের মধ্যে আবার 4 জন গ্রাম অঞ্চলের, অর্থাৎ গ্রামে আসলে এই যে করোনা ছড়িয়ে গেছে এটা নিয়েও আসলে একটা উদ্বেগ ছড়াচ্ছে রাজশাহী অঞ্চলে। আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তারা গ্রামে প্রচারণা চালাচ্ছেন, তারা গ্রামে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলছেন, আসলে কোনো কিছুটাই কোনো কাজে আসছে না, এটাই আমরা দেখেছি। আপনাকে আরো একটি বিষয় বলে রাখি, রাজশাহীতে 14 দিনের লকডাউন চলছে। আসলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই লকডাউন দিতে হয়েছিল, কিন্তু এই লকডাউনে আসলে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। আমরা প্রচুর মানুষের সমাগম দেখি সড়কগুলোতে, প্রচুর যানবাহন চলছে। প্রধান 3টি সড়কের আসলে প্রবেশ পথে পুলিশের তৎপরতা ছাড়া আর কোথাও কোনো পুলিশের তৎপরতাও নাই। এই অবস্থায় আসলে করোনা পরিস্থিতি নিয়ে আসলে উদ্বেগ ছড়াচ্ছে রাজশাহীতে। মাহমুদ আমাদের সাথেই থাকবেন। এবার আমরা একটু খুলনার পরিস্থিতি জানবো, জানাবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, মাহমুদ যেমনটি বলছিলেন যে করোনার নতুন ধরন পাল্টে যাওয়ায় সংকটাপন্ন রোগীর সংখ্যা বাড়ছে, তো খুলনার পরিস্থিতি কেমন, যেহেতু এটিও একটি সীমান্তবর্তী জেলা, এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন। একই অবস্থা আপনার খুলনাতে, রাজশাহীর মতো খুলনা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে আপনার এখন করোনার উচ্চ সংক্রমণ রয়েছে। আর এই উচ্চ সংক্রমণে যে রোগীর চাপ তৈরি হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে, সেই রোগীর চাপ কিন্তু তাদের ধারণ ক্ষমতা অনেক বেশি, এবং এই কারণে আজকে খুলনার সদর যে হাসপাতাল, সেটা জেনারেল হাসপাতাল, এই হাসপাতালটিকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে এবং এই হাসপাতালে আজকে থেকে করোনার রোগী ভর্তি করা হবে। সকালে এখানে ইতিমধ্যে একজন রোগী চলে এসেছে, তাকে ভর্তির প্রক্রিয়া চলছে বলে জরুরি বিভাগে যিনি কর্তব্যরত চিকিৎসক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই হাসপাতালটিতে আজকে 70 শয্যার বেড তৈরি হলেও যে সমস্যাটি রয়েছে যে এই হাসপাতালটিতে কিন্তু আইসিইউ বা এইচডিইউ বেডের কোনো ব্যবস্থা নেই। অতএব যদি কোনো সংকটাপন্ন রোগীর আইসিইউ বা এইচডিইউ রোগের ব্যবস্থা করতে হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই আপনার হাসপাতালে, খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিট হাসপাতালের উপরে নির্ভরশীল হতে হবে। তবে এই হাসপাতালে একটি বড় সুবিধা রয়েছে, যেটি হচ্ছে যে এই হাসপাতালটিতে একটি অক্সিজেন সেন্টার রয়েছে, যেটার মাধ্যমে আসলে এই করোনা রোগীদেরকে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা যাবে। অতএব এই সুবিধাটি এই হাসপাতালে রয়েছে। আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এই হাসপাতালটি চালু হয়েছিল, করোনা ইউনিট হিসেবে চালু করার কথা ছিল আরো 1.5 বছর আগে, এবং সেই অনুযায়ী এখানে 12টি বেড তৈরি করা হয়েছিল, 10টি আইসিইউ বেডও তৈরি করা হয়েছিল। কিন্তু এই হাসপাতালে অন্যান্য রোগীরা এবং করোনা রোগীদের জন্য একটি মাত্র সিঁড়ি ব্যবহার করা হয়। এই কারণেই মূলত হচ্ছে তখন এই করোনা ইউনিটটি বন্ধ করে দেওয়া হয় এবং এইখানকার আইসিইউ বেডগুলোকে খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের বেডে নিয়ে যাওয়া হয়। এবং আজকে এই হাসপাতাল কর্তৃপক্ষ আবার যখন রোগীর চাপ বেড়ে গেছে এবং খুলনা হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে, তখন আসলে এই হাসপাতালের সমস্ত সেবা, জরুরি সেবা এবং অন্যান্য চিকিৎসা সেবাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দিয়ে আজকের থেকে এই হাসপাতালটিকে একেবারে সম্পূর্ণভাবে শুধুমাত্র করোনা রোগীদের জন্যই কিন্তু এই হাসপাতালটিকে তৈরি করা হয়েছে এবং আজ থেকে এই হাসপাতালে ভর্তি শুরু হচ্ছে। এবং এইখানকার চিকিৎসকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে খুলনা জেলার অন্যান্য জায়গাগুলোতে যে সময় যে পরিমাণে আসলে রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই হিসেবে করোনা ইউনিটেও যেমন রোগীর সংখ্যা বাড়ছে, সেই হিসেবে আসলে এখন খুলনাতে আসলে চিকিৎসা অবস্থার উন্নত বা আরো চিকিৎসা ব্যবস্থা বাড়ানো ছাড়া তেমন কোনো উপায় তারা দেখছেন না। এবং পাশাপাশি আপনাকে আরো জানিয়ে রাখি যে খুলনাতে যে উচ্চ সংক্রমণ রয়েছে, সেই উচ্চ সংক্রমণ হার প্রতিরোধের জন্য ইতিমধ্যে আগামীকাল থেকে কিন্তু 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এবং এই ক্ষেত্রে দোকানপাট যেমন সবকিছু বন্ধ থাকবে, তেমনি জেলার মধ্যে গণপরিবহন বন্ধ থাকবে। অন্য জেলা থেকে যেমন পরিবহন পরিবেশ করতে পারবে না, তেমনি এই জেলা থেকেও পরিবহন বা মানুষ অন্য জেলায় যেতে পারবেন না। রাজশাহী ও খুলনার করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ শুনছিলেন সহকর্মীদের কাছে। লালমনিরহাটের অরক্ষিত সীমান্ত দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে দেশের মানুষের অবাধ যাতায়াত। করোনা পরিস্থিতিতে অবাধ যাতায়াতের ফলে এই জেলায় বাড়ছে ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার ঝুঁকি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবিকে নানা নির্দেশনা দেওয়া হলেও বন্ধ করা যাচ্ছে না এই প্রবণতা। লালমনিরহাট জেলায় ভারতের সাথে 284 কিলোমিটার সীমান্তের মধ্যে 54 কিলোমিটার অংশই অরক্ষিত। কাঁটাতারে বেড়া না থাকায় দুদেশের চোরাকারবারি সহ বিভিন্ন ধরনের মানুষ সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে যাতায়াত করে অহরহ।
গত 2.5 মাসে দহগ্রাম সীমান্ত সহ কয়েকটি পয়েন্ট থেকে অন্তত 46 জনকে আটক করেছে বিজিবি। তবে স্থানীয়দের দাবি এ সংখ্যা আরও অনেক বেশি। বিশেষ করে সদর উপজেলার মোগলহাট, আদিতমারী উপজেলা দুর্গাপুর ও পাটগ্রাম উপজেলা দহগ্রাম ও আঙ্গুরপোতায় অবাধ যাতায়াত ভারতীয়দের। ওই বাড়ি গেলে তো ইন্ডিয়া, ওখান থেকে আইসে বা বাংলাদেশ আইসে বা হাট বাজার করে। প্রশাসনিক নজরদারিটা যদি একটু বাড়ানো যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশীয় লোকজনের যারা আছে বর্ডার এলাকায় তাদের জন্য অনেক সুবিধা হয়। অতি সংক্রমণশীল করোনার ডেল্টা ধরন যাতে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। এ নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এটি আমাদের আন্তঃ মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছে সেখানে আমাদের বিজিপিকে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, তারা যেন এই বর্ডার এলাকায় তাদের টহল বাড়িয়ে দেয় যাতে চোরাই পথে লোকজন দেশে ঢুকতে না পারে। আমাদের একাধিকবার কথা হয়েছে বিজিবির সঙ্গে, আমি তাদেরকে সতর্ক করেছি এবং কেন্দ্র থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা আবার পুনরায় তাদের সঙ্গে সেই যে সীমান্তবর্তী এলাকায় আবার মিটিং করব যাতে আরও তারা সতর্ক থাকে, যাতে কোনোভাবেই যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন অন্তত 18 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সারা দেশে সিনোফার্মের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। প্রথম দিন টিকা পেয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রথম দিনে সারা দেশে এই টিকা নিয়েছেন 4320 জন। বিদেশগামী স্বাস্থ্যকর্মী ও নিবন্ধিত ব্যক্তিদের টিকা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। রাজধানীতে 4টি মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। ঢাকা মেডিকেলে 303 শিক্ষার্থীর তালিকা থাকলেও টিকা নিয়েছেন 157 জন। ঢাকা মেডিকেলের পাশাপাশি আরও 2 বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা টিকা নিয়েছেন এখানে। টিকা না নিলে একটা ভয় তো কাজ করে রোগীর কাছে যেতে বা ক্লাস করতে, এখন আমরা ওভাবে আসতে পারতেছি না। মানে আমাদের এরপরে ক্লাস শুরু হয়ে যাবে অফলাইনে, তো এটাই আমরা চাই। মুগদায় 35, সোহরাওয়ার্দীতে 274 ও সলিমুল্লাহ মেডিকেলে টিকা নিয়েছেন 297 জন। আর রাজধানীর বাইরে প্রতি জেলায় একটি করে কেন্দ্রে দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা। কিন্তু আগে নিবন্ধন করা ব্যক্তিরা প্রথম দিনে টিকা পাননি। যারা আমরা পূর্বে নিবন্ধিত কবে দিব এটা যেন ডেটটা জানায় দেয় আর কি। কারণ আমাদের মধ্যে একটা হতাশা আছে, ওই পর্যন্ত টিকা আমরা পাবো কিনা আমাদের সন্দেহ আছে এবং আমাদের মধ্যে একটা দুশ্চিন্তার কারণ আছে। চীনের উপহারের 11 লাখ সিনোফার্মের টিকা পাবেন 10টি ক্যাটাগরির 5.5 লাখ মানুষ। এই সপ্তাহে টিকার অগ্রাধিকার পাবেন মেডিকেল শিক্ষার্থীরা। এরপর বিদেশগামী স্বাস্থ্যকর্মী ও নিবন্ধিতরা পাবেন এই টিকা। নির্দেশনা আসছে আমাদের হাতে, এটা হয়তো স্টুডেন্টকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হবে, তারপরে আমরা অন্য স্টুডেন্টরা হয়তো আসবে। এই ফাঁকে আমার ধারণা পর্যাপ্ত ভ্যাকসিন এসে গেলে তখন গ্র্যাজুয়ালি নিবন্ধিতদেরও দেওয়া হবে। ফাইজারের টিকার জন্য কেন্দ্রে বিশেষ তাপমাত্রা প্রয়োজন। এখনও তা নিশ্চিত করা যায়নি বলে শুরু হচ্ছে না প্রয়োগ। প্রস্তুতি সারতে লাগতে পারে আরও 1 সপ্তাহ। এই টিকা দেবার জন্য রুমটিকেও শীতাতপ নিয়ন্ত্রিত করতে হবে এবং নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে, যে কারণে হয়তো কিছুটা সময় লাগবে। নিশ্চয়ই করে এটি পরিবেশ তৈরি হয়ে গেলে আপনারাও জানতে পারবেন কখন থেকে এই টিকাগুলো দেওয়া শুরু হবে। সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে 28 দিন পর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকটক হৃদয় ও নদী সিন্ডিকেটের খপ্পরে পড়ে পাচার হওয়া বড় বোনকে খুঁজতে গিয়ে নিজেও শিকার হন পাচারের। বাধ্য হন যৌনকর্মীর কাজ করতে, হন অন্তঃসত্ত্বাও। 6 মাস পর বন্দি দশা থেকে পালিয়ে দেশে ফিরলেও এখনও নিখোঁজ বোন ও খালা। এদিকে দেশে ফিরে শনিবার রাতে হৃদয় নদীর বিরুদ্ধে হাতেরঝিল থানায় মামলা করেছেন ভারত ফেরত আরও 3 নারী। সম্প্রতি বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় ভারতে। সেই ভিডিওর আরও কিছু অংশে দেখা যায় টিকটক হৃদয় সহ 5 জন তরুণীকে নির্যাতন করছে। ভিডিও ভাইরালের পর পাচারের শিকার অনেকের মতো সুমিও এসেছেন হাতিরঝিল থানায়। 2020 সালের শেষে এই তরুণীর বড় বোনকে বিউটি পার্লারে চাকরির নামে ভারতে নিয়ে যান নদী নামের এক নারী। কিছুদিন পর নদী জানান বড় বোন অসুস্থ। বোনকে দেখতে সুমি খালাসহ যান ভারতে। মগবাজার ডাকানোর পর আমরা ওইখানে আসি। আসার পর আমাদের বাসের টিকিট কাটার পর আমি আর আমার আন্টি ওইখানতে বেনাপোল চলে যাই।
বেনাপোল সীমান্তে ভারতে যাওয়ার সময় ধরা পড়েন বিজিবির হাতে। সেখান থেকে ছাড়িয়ে দালালরা সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাঠায় কলকাতায়। পরে বেঙ্গালুরুতে গিয়ে দেখা বোনের সঙ্গে। বিউটি পার্লারে চাকরি নয়, বোনকে বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। কিছুদিন পর একই পরিণতি হয় নিজেরও। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও করতে হয় পতিতাবৃত্তি। ওদের প্রতিদিনই ওদের হোটেলে যেতে হবে আর এইসব কাজ করতে হবে, না হলেই মারধর করবে। 1 মাস হয়ে গেছে, তারপর আমি আমার আপু আমার ভাগ্নের কোনো খোঁজ পাইনি এখনো। মগবাজারের কলি কলেজে লেখাপড়া শেষ হওয়ার আগেই বিয়ে দেয় পরিবার। স্বামীর নির্যাতনে সংসার ছাড়লে পরিচয় হয় টিকটক হৃদয়ের সঙ্গে। পরে পাচার হয় ভারতে। ওরা যে কাজ করতো ওই কাজের উপরে পার ডে ওদের পার্সেন্টেজ থাকতো, তো এই মেয়েদের টাকা দিয়ে চলতো, করতো, অনেক বিলাসিতাভাবে জীবনযাপন করতো ওইখানে। হ্যাঁ, ও বলে যে আমি এখানে এজেন্ট, মানে ওইখানের একটা দালাল। ওইখানে তো দালাল বলে না, ওইখানে এজেন্ট বলে। তো ও সবসময় বলতো আমি এখানের একটা এজেন্ট। কলি শুধু একাই বিপদে পড়েননি, বিপদে ফেলেছেন আরেক বান্ধবী শাম্মীকেও। কলির প্রস্তাবে পাড়ি জমান ভারতে। পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় নির্যাতনের পর দাবি করা হয় কয়েক লাখ টাকা মুক্তিপণ। আমি এবং আমার ফ্রেন্ড দুজনই রাজি হই না, তো পরে ওরা আর কি খুব মারধর করে। আর ওরা সবসময় দল বেঁধে আসতো, যখনই কোনো কিছু হইতো প্রায় 6-7 জন 8 জন দল বেঁধে আসতো। অমানবিক নির্যাতন সহ্য করে সম্প্রতি দেশে ফিরেছেন এই 3 তরুণী। হাতিরঝিল থানায় টিকটক হৃদয় ও নদী সিন্ডিকেটের নামে মানব পাচার আইনে মামলা করেছেন তারা। এর আগেও কয়েকটি মামলা হয়েছে, আজকেও 2টি মামলা হয়েছে। তো এই মামলাগুলি প্রমাণ করে যে আসলে এর পরিধি কত বড় হতে পারে। বড় ধরনের চক্র এর সঙ্গে জড়িত আছে। তো আমরা যেহেতু কাজ করতেছি, আমরা এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিকটকের আড়ালে মানব পাচারে হাতিরঝিল থানায় মামলা হয়েছে 5টি। 3 মামলায় দেশে গ্রেপ্তার 13 জন, আর ভারতে গ্রেপ্তার হয়েছে 12 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে করা মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে বদলি করায় উদ্বেগ জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে এতে গুরুত্বপূর্ণ এই মামলা বিঘ্নিত হবে। আর দুর্নীতি দমন কমিশন বলছে তাকে নিয়মিত বদলি করা হয়েছে। 55,310 জন রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে 16 জুন নির্বাচন কমিশনের 7 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন মামলাগুলোর বাদী। এর আগে তিনি 1 বছর ধরে এ বিষয়ে অনুসন্ধান করে আসছিলেন। মামলার সাথে সাথে চট্টগ্রাম দুদক অফিস থেকে শরীফকে পটুয়াখালী বদলি করা হয়। একই সঙ্গে বদলি করা হয়েছে ওই অফিসের আরও 20 জন। টিআইবি বলছে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর মামলা। এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও। ঘটনার অনুসন্ধানকারী কর্মকর্তা মামলার নাড়ি নক্ষত্র সবই জানেন। মামলা সম্পর্কে জেনে নতুন কর্মকর্তার আদালতের মুখোমুখি হওয়া দুরূহ হবে। অবশ্যই প্রশ্নবিদ্ধ একটি বিষয়, কোনো অবস্থায় এটি গ্রহণযোগ্য হতে পারে না। এর কারণ হচ্ছে যে এর ফলে মামলা এক হচ্ছে যে অবশ্যই স্বাভাবিক, যদি এমনকি যদি এটি স্বাভাবিক বদলিও হয়, তাতেও কিন্তু এটি মামলার প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবে, দীর্ঘসূত্রিতার মধ্যে পড়বে। এটা উচিত ছিল না। দুদক বলছে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুসন্ধান ও মামলার সিদ্ধান্ত দুদকের। এই মামলার সাথে কর্মকর্তা বদলি হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি নিয়মিত বদলি। ঘটনার আগেই মানে হয়ে গেছে, বদলির অর্ডার হয়েছে, তারপরে আবার ওই তো অপরাধের বিষয়টা শোনা গেল। ওটা 21 জনের বদলির মধ্যে সে একটা। আমরা যা 3 বছরের বেশি বা 2.5 বছরের বেশি যারা আছে তাদেরকে রিয়ারেঞ্জ করা দরকার হয়, তা না হলে আবার আরও সমস্যা আছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট দেওয়ার মামলাগুলো দুদক গুরুত্ব দিয়ে দেখছে। প্রয়োজনে আসামিদেরকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানায় দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: যানজট না কমে যাত্রী ভোগান্তি বাড়িয়েছে রাজধানীর ইউটার্ন। সঠিক পরিকল্পনার অভাব বলছেন বিশেষজ্ঞ। এবার দেশে কোরবানির উপযুক্ত পশুর সংখ্যা অনেক বেশি। ভারত থেকে আসতে দেয়া হবে না কোনো পশু। আজ দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়ি পাচ্ছে 53,340টি পরিবার। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এসব বাড়ি দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশে 459টি উপজেলায় একযোগে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হবে। 2টি কক্ষ ছাড়াও এসব ঘরের সামনে রয়েছে বারান্দা, পেছনে রান্নাঘর, বাথরুম আর গাছ লাগানোর জন্য 2 শতক জমি। এছাড়াও বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, সড়ক যোগাযোগের পাশাপাশি শিশুদের জন্য বিদ্যালয়ও থাকছে প্রকল্প এলাকায়। লক্ষ্মীপুরের 5 উপজেলায় 500 পরিবারের জন্য তৈরি হয়েছে স্থায়ী আবাসন। গোপালগঞ্জের 809টি পরিবার পাচ্ছে ঘর। ফরিদপুরের দ্বিতীয় ধাপে 1572টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ঘরের চাবি। প্রথম দিন থেকেই তারা পাবেন সব ধরনের সুবিধা। এছাড়াও শেরপুর, মৌলভীবাজার, বাগেরহাট, নওগাঁ, ঝিনাইদহ, নাটোর, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামেও কয়েক হাজার পরিবার পাচ্ছে নতুন ঘর। করোনা চিকিৎসা শেষে 54 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত 8:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি। পরে চিকিৎসকরা জানান, আপাতত বাসায় রেখেই বিএনপি প্রধানের চিকিৎসা চলবে, প্রয়োজনে নেওয়া হবে হাসপাতালে। করোনা আক্রান্তের পর প্রায় 2 মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গুলশানের বাড়ি ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 11 এপ্রিল করোনায় আক্রান্ত হন বিএনপি প্রধান। শ্বাসকষ্ট দেখা দেয়ায় 27 এপ্রিল তাকে নেওয়া হয় হাসপাতালে। 3 মে অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিইউতে। 6 মে করোনা মুক্ত হন তিনি। 3 জুন নেওয়া হয় বিশেষ কেবিনে। তার বাড়ি ফেরায় স্বস্তি জানিয়েছেন দলের মহাসচিব। করোনা সংক্রান্ত সমস্যায় এবং পরবর্তীতে করোনা পরবর্তী সমস্যায় এবং তার আরও কতগুলো সমস্যা যা তার আগে থেকে আছে, এর চিকিৎসা করে আপাতত তিনি করোনা থেকে বেরিয়ে এসে বাসায় আজকে ফিরেছেন। আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। এদিকে চিকিৎসক দলের প্রধান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার নতুন কিছু শারীরিক সমস্যা দেখা গেছে। সে চিকিৎসা আপাতত বাসায় করবেন তারা, প্রয়োজনে নেওয়া হবে হাসপাতালে। আমরা ওনার স্বাস্থ্যগত অবস্থা চিন্তা করে ওনাকে বাসায় নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন, কিন্তু তার মানে এই না যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এভারকেয়ার হাসপাতালের যে সুদক্ষ টিম আছে, সেটা বিদেশের বাইরে যারা আছে এবং আমরা যারা আছি মিলে ওনাকে এইখানে রেখেই, নিবিড় পর্যবেক্ষণে রেখে ওনার চিকিৎসাটা আপাতত আমরা বাসায় রেখে চালিয়ে যাব। সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হয়েছে দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের। সে কারণেই তিনি অবস্থান করছেন গুলশানের বাসভবনে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে সারা দেশে বিচারিক আদালতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচার কার্যক্রম চলবে। শনিবার হাইকোর্টের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 5 এপ্রিল থেকে সারা দেশে নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পরে 12 এপ্রিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আসামিদের কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি জামিন ও রিমান্ড শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি। আদালতে সরাসরি উপস্থিতি ছাড়াই বন্দীদের কারাগারে রেখে ভার্চুয়ালি শুনানির মাধ্যমে নিম্ন আদালত থেকে 46 কার্যদিবসে 69,655 জন বন্দী মুক্তি পেয়েছেন। প্রস্তাবিত বাজেটে হালকা প্রকৌশল খাতে প্রস্তুতকৃত যন্ত্রাংশ সরবরাহে 10 বছরের জন্য কর অব্যাহতি দিয়েছে সরকার। তবে কারখানায় নতুন যন্ত্রাংশ স্থাপনের ক্ষেত্রে এই সুবিধা থাকা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। শিল্পমন্ত্রী বলছেন, হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে কর সুবিধা দেওয়া সহ দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙা করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকা প্রণোদনা দেয়া হয়, যা 95,460টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে। এসব প্যাকেজ বাস্তবায়নের ফলে 2024 সালের মধ্যে হালকা প্রকৌশল খাতে শতকরা 32% সক্ষমতা বাড়বে বলে মনে করছে সরকার। হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে প্রস্তাবিত বাজেটে যন্ত্রাংশ উৎপাদনের পর তা সরবরাহ পর্যায়ে 10 বছর কোনো ধরনের কর দিতে হবে না। তবে কারখানায় স্থাপনে কিংবা নতুন যন্ত্রাংশ সংযোজনের জন্য এখনও কর বলবৎ রাখা আছে। লোন নিতে হলে বিভিন্ন কাগজপত্র দেন, এই বিভিন্ন রকম প্রতিবন্ধক সৃষ্টি করে। একটা লোন পাইতে গেলে দেখা যায় 6 মাসও ঘুরতে হয়।
একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিংবা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যদি হয়, সেখানে ধরেন গিয়ে একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার হবে। ব্যাংক লোন নিতে গিয়ে যে আমি ট্রানজ্যাকশন ব্যাংকে করলাম, ইনকাম ট্যাক্স ধরলো আমার 50 লাখ টাকা ট্যাক্স দাও, যার কারণে কেউ ব্যাংক লোন করতে চাচ্ছে না। শিল্পমন্ত্রী বলছেন, হালকা প্রকৌশল শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কর সুবিধা দেয়া সহ দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। 10 বছরের কর রেয়াত আছে, তাইও এক্সিস্ট। ও নতুন যারা আসবে তারাও সেটা ভোগ করবে যখন প্রোডাকশনে যাবে, তাদেরকে যখন কম্পিটিশন। এখন তারা যখন মেশিনাইজ যেগুলি অন্য কম্পোনেন্টস শুরু হবে, সেটা তো তার ভ্যাট ট্যাক্স দিতেই হবে। সেখানে তাদের নতুন এস্টাবলিশমেন্টে যে খরচটা আছে প্রাথমিকভাবে, সেটা করতেই হবে। সেটা করে তারপরে আপনি যখন প্রোডাকশনে যাবেন, ইউ উইল গেট দ্য বেনিফিট। ইট টেক্স টাইম। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে ওঠা এসব শিল্প কারখানায় শৃঙ্খলা আনতে উপজেলা পর্যায়ে বিসিক নগরীতে স্থানান্তর করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী। একেবারেই প্রাতিষ্ঠানিক কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই চলছে এই ক্ষুদ্র এবং হালকা ইন্ডাস্ট্রিগুলো। এখান থেকেই তৈরি করা হচ্ছে বড় বড় মেশিনারিজ কিংবা তার যন্ত্রাংশ। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা হলে এখান থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের অর্থনীতিতে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল একই পরিবারের নারী শিশুসহ 5 জনের। রাত 12টার দিকে মাধবদী থানার 5 ঘোড়াশাল সড়কের ভাটাপাড়া সাকুরার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত আরও 4 জন। সিলেট থেকে সাভারের আশুলিয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। যাত্রী একই পরিবারের 13 জন। মাঝপথে একবার গাড়ি নষ্ট হওয়ায় কিছুক্ষণ বিরতিও নেন তারা। রাত 12টার দিকে নরসিংদীর 5 ভাটপাড়া এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিতদের বাঁচাতে আশপাশ থেকে ছুটে আসেন অনেকেই। দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি থেকে বের করতে থাকেন একজনের পর একজনকে। এই লাশ আইয়া ধরছি, এই লাশ ধরার পরে এই চাইয়া দিয়ে আরো লাশ এইটার থেকে বার করতেছে। হ্যাঁ, 1-2 বছরের বাচ্চা দিয়ে মারা। এক মহিলার হাত নাই, আর মহিলা আবার দাবড়াইতে, এখানে 2 জনের বাচ্চা নিয়ে কোলে নিয়ে আসে, মরা অবস্থা নিয়ে আসে এখানে। ঘটনাস্থলে এক নারী ও শিশুর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 3 জন। আমার ওয়াইফ, আমার ছেলে, আমার এক বাস্তি, এই 3 জনই মারা গেছে। আমাদের মতো জানি আর কেউ জানি এরকম না হয়, যদি আমরা কামনা করি। আহতদের মধ্যে 4 নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুরুষ ছিল 3 জন, মহিলা ছিল 4 জন, আর বাকিরা ছিল বাচ্চা। এর মধ্যে একজন বাচ্চাকে আমি ব্রডবেড পেয়েছি এখানে, আর পুরুষদেরকে আমরা মোটামুটি প্রাথমিক চিকিৎসাতে ছুটি দিয়ে দিয়েছি। 4 জন মহিলাকে আমি ঢাকায় রেফার করেছি প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে। দুর্ঘটনার কারণ এখন নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় এর চালক। ট্রাক এবং মাইক্রোবাস আমাদের জিম্মায় আছে, কিন্তু ট্রাক ড্রাইভারকে আটক করতে পারিনি, সে পালিয়ে গেছে। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ বলা সম্ভব না, কার দোষ ছিল বা কার ছিল না, এটা তদন্ত পরবর্তী সময়ে আপনাকে বলা যাবে। হতাহতদের সবার বাড়ি আশুলিয়া জিরাব এলাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যানজট কমানোর লক্ষ্যে রাজধানীতে চালু হওয়া 10টি ইউটার্নের 4টি বিফল হয়েছে। সুবিধার বদলে এগুলি বাড়িয়েছে ভোগান্তি। এ কারণে 2-1 জায়গায় আগের ইন্টারসেকশন খুলে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে এই পরিণতি। পরিস্থিতি বিবেচনায় নতুন করে ভাবছে সিটি কর্পোরেশন। যানজট নিরসনে 3 এপ্রিল রাজধানীর তেজগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালু করা হয় 10টি ইউটার্ন। এই জন্য বন্ধ করে দেওয়া হয় সড়কের ইন্টারসেকশনগুলো। তবে বাস্তবে ইউটার্নে যানজট কমেনি, বরং 4টি ইউটার্ন সম্পূর্ণ বিফলে গেছে। এর মূল কারণ ইউটার্ন তৈরি করতে গিয়ে রাস্তা আরও সরু হয়ে গেছে। এতে ডানে মোড় নেয়া গাড়ি সহ আটকে যাচ্ছে সোজা রাস্তার যানবাহনও, ফলে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। ইউটার্নে যানজট আরও বাড়ায় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে মহাখালী ও তেজগাঁর ইন্টারসেকশন দুটি। সব এদিকে গাড়ি ঢুকে, তো এই কারণে সব সাফ করে দেখা হয়েছে যে হ্যাঁ এইদিকে খোলাটা রাখলে মনে করেন অ্যাকচুয়ালি মনে করেন ভালো হইব আমাদের জন্য। আধা ঘন্টার উপরে লাগতো, এখনো মনে করেন বেশি সময় লাগে না। উত্তর সিটির মেয়র বলছেন, যেসব ইউটার্নে রাস্তার প্রশস্ততা কমে গেছে সেসব স্থানে সড়ক চওড়া করার চেষ্টা চলছে। এতেও কাজ না হলে ওইসব ইউটার্ন বন্ধ করে দেওয়া হবে। আমরা কিন্তু গতকাল আমি মিটিং করেছি যে রাস্তাগুলোকে জোরটুক পরে চওড়া করার জন্য, যদি সম্ভব না হয়, যে জায়গায় চওড়া যদি না হয়
তাহলে আবার সেটাকে আবার বন্ধ করে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। বাট আমি চেষ্টা করে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনার অভাবে ইউটার্ন থেকে সুফল মিলছে না। আগে যেখানে আমার জ্যামটা হতো এক জায়গায়, এই ট্রিটমেন্টের কারণে হয়তো সেখানে হচ্ছে না, আরেক জায়গায় এসে দেখা যাচ্ছে অনেক গাড়ি জমে যাচ্ছে। অর্থাৎ আমার সমস্যা কিন্তু সমাধান হয়নি, আমার সমস্যা শুধুমাত্র স্থান পরিবর্তন করে। যখন আমাদের পূর্ণ মাত্রায় ট্রাফিক লোডটা আসবে, এডুকেশন ইনস্টিটিউশনগুলি যখন খুলে যাবে, তখনই কিন্তু দেখা যাবে এটা হিতে বিপরীত হয়েছে এবং সত্যিকার অর্থে যারা ডিজাইন করেছেন ডিজাইনটাও ঠিক মতো করতে পারেন। 10টি ইউটার্ন নির্মাণে খরচ করা হয়েছিল প্রায় 30 কোটি টাকা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতার 103টি কারণ খুঁজে পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাদের দাবি ঢাকা ওয়াসার দীর্ঘদিনের জঞ্জাল সরাতে সময় লাগবে। সমস্যাগুলো সমাধানে কাজ করছে নগর কর্তৃপক্ষ। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দ্রুত কয়েকটি সমস্যার দ্রুত সমাধান করা জরুরি। 3 ঘন্টায় বৃষ্টিপাত হয় 85 মিলিমিটার, আর এতেই তলিয়ে যায় পুরো রাজধানী। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। খাল পরিচ্ছন্নতার প্রাথমিক কাজ শেষ হলেও কেন জলাবদ্ধতা? উত্তর খুঁজতে গিয়ে মিরপুর, বনানী, মগবাজার, নিকুঞ্জ, রাজাবাজার সহ 103টি জায়গায় ড্রেনেজ ব্যবস্থায় বেশ কিছু সমস্যা খুঁজে পেয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মিরপুরের কাজীপাড়ায় জলাবদ্ধতা নিয়মিত ব্যাপার। এখানে এবার তুলনামূলক বেশি সময় লাগছে পানি নিষ্কাশনে। মেট্রো রেলের কাজ চলার কারণে সিমেন্ট, ইট, পাথরের কণায় ভরাট হয়ে গেছে ড্রেনগুলো, সাথে প্লাস্টিক বর্জ্য তো আছেই। শতাধিক স্পট আমরা চিহ্নিত করেছি, কিন্তু সবগুলো স্পটই যে আপনার পানি আটকে যাওয়ার জন্য দায়ী সেটি কিন্তু আমরা মনে করছি না। আমরা এক্সাক্ট পয়েন্টটা ফাইন্ড আউট করছি এবং সেই পয়েন্টগুলো কেটে দিলে আমার বিশ্বাস যে খুব দ্রুততম সময়ে পানি নেমে যাবে এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে বৃষ্টি হলে 1-2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সব পানি নেমে যাবে। স্বল্পমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে দ্রুত কয়েকটি সমস্যার সমাধানের পরামর্শ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। মেট্রোর কাজ চলছে, তার দুপাশে ড্রেনগুলো একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে সেই কাজগুলো কিন্তু সময় লাগবে। আর কিছু কিছু জায়গা আছে খুবই স্থানিক জলাবদ্ধতা, সেগুলো হয়তো এমন হবে যে পাইপ ড্রেনগুলোকে পরিষ্কার করলে হয়তো ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। খাল পরিষ্কারের মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হলে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ও নগর কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে পুকুর পুনঃখননে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। কাগজে কলমে সুফলভোগীদের কথা বলা হলেও বাস্তবে তাদের ফাঁকি দিয়ে খনন কাজ করছে মৎস্য অফিসের পছন্দের ঠিকাদার ও উপসহকারী প্রকৌশলী নিজেই। ঘটনাটি তদন্তে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন জলাশয়ের সুফলভোগীরা। সিরাজগঞ্জের ৩৯টি পুকুর খননের জন্য ৩,৯২,২৮,০০০ টাকা বরাদ্দ দেয় মৎস্য অধিদপ্তর। ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করার কথা রয়েছে, আর চূড়ান্ত বিল দিতে হবে ৩০ জুনের মধ্যেই। তবে খননের ব্যয় হিসেবে এরই মধ্যে অধিকাংশ বিল প্রদান করা হয়েছে, অথচ পুকুর পাড় দিয়ে ঘাস লাগানো সহ অন্যান্য কাজ না করেই বিল তুলেছে ঠিকাদাররা। অভিযোগ উঠেছে ভূমিহীনদের না দিয়ে মৎস্য অফিসের সহযোগিতায় প্রভাবশালীরা সুফল ভোগ করছে সরকারি পুকুরের। আর মৎস্য অফিসের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন নিজেই সরাসরি পুকুর খননের কাজ করছেন। এর হর্তা হলো মনে করেন যে আমার গ্রামের হলো এটা বাকি আরও মনে মেম্বার এই বর্তমান দেখতেছি, তারপরে ভিতরে কেটে কেটে আছে এটা সঠিক জানি না। ঠিকাদার তো সেই ও কাজ করছে, ও বিল দিছে, সব কিছু অতি করছে। আপনি কিছু জানেন না? না, আমি ওই সম্পর্কে কিছু জানি। আমরা আমার ব্যাংকে নিয়ে গেছে, টাকা তুলছি। আমার গ্রামে একজন আছে বাকি, সে ধরে আমার গ্রামে লিজ দেয়, আমরা ওর থেকে কোনো জিনিসই পাইনি। তবে এ বিষয়ে জেলা মৎস্য অফিসের উপসহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলার জন্য তার অফিসে একাধিকবার গেলেও পাওয়া যায়নি। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন সুফলভোগীদের মাধ্যমেই কাজ হচ্ছে এবং কাজের উপর ভিত্তি করে বিল দেয়া হচ্ছে। আর এখানে ইঞ্জিনিয়ার সাহেব যেটা করে সেটা হচ্ছে উনি কারিগরি বিষয়গুলি উনি দেখভাল করবেন। এখন উনি ফিল্ডে তো সমস্ত জায়গায় তার সাথে সাথে আমি যাই না, কোথাও যদি এইরকম অভিযোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা খতিয়ে দেখব। জেলার 4 উপজেলায় পুকুর খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকার লোকজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ালো। নতুন করে ৮১,৫৭৪ শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১,৭৮,০০,০০০। দেশটিতে টিকা স্বল্পতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে বিশ্বে একদিনে ৭,৫০০-এর বেশি প্রাণহানি হয়েছে করোনায়, নতুন করে শনাক্ত ৩.৫ লাখ। চলতি বছরের শুরুতে কিছুটা কমলেও ব্রাজিলে আবারও ভয়াবহ হচ্ছে করোনার প্রকোপ। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ৭০,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। করোনায় আক্রান্ত মৃত্যু বাড়ার পাশাপাশি দেশটিতে চলছে টিকা সংকট। এ পর্যন্ত ব্রাজিলের প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ১৫% টিকার ২ ডোজ পেয়েছেন। সংক্রমণ ও প্রাণহানি বাড়লেও কড়াকড়ি আরোপের বিপক্ষে ব্রাজিল সরকার, এমনকি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। করোনা মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ খতিয়ে দেখছে কংগ্রেস। ভারতে ২৪ ঘন্টায় ১,২৩৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে ৫৮,৫৮৮ জনের শরীরে মিলেছে ভাইরাস, যা ২.৫ মাস পর একদিনে সর্বনিম্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় লকডাউন তুলে নিয়েছে তেলেঙ্গানা। জুলাই থেকে রাজ্যে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। যদিও আগামী ২ মাসের মধ্যে ভারতে করোনার তৃতীয় ঢেউ আসতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এক সপ্তাহে মৃতের হার বেড়েছে ৬০ ভাগ। রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। যুক্তরাজ্যে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। এক সপ্তাহে ৩৩% বেড়েছে আক্রান্ত, আর ১৮% বেড়েছে করোনায় প্রাণহানি। সংক্রমণ বাড়ার জন্য নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। গত এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে ৩৯%। ৫ মাসের মধ্যে সর্বোচ্চ ১৭,৯০০ রোগী শনাক্ত হয়েছে শনিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মস্কোতে কড়াকড়ি বাড়িয়েছে সরকার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তালেবানের ২৫৮ সদস্যকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। আহত হয়েছে আরও ১৫৬ জন। শনিবার টুইটে এই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনা এমন সময় ঘটল যখন আফগানিস্তান ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, ২৪ ঘন্টায় নানগারহার, কুনার, ময়দানবর্ড, কান্দাহার, হেরত, ফারাহ ও বাগলান সহ বিভিন্ন প্রদেশে সেনা অভিযান চালায় আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস। টুইটে আরও বলা হয়, এ সময়ে ৭৬টি আইইডি নামের বিস্ফোরক উদ্ধার করা হয়। ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ৬০ বছর বয়সী ইব্রাহিম রাইসি। ৬২% ভোট পেয়ে জয়ী হয়েছেন কট্টর রক্ষণশীল এই নেতা। এবারের নির্বাচনে অংশ নেয় ৪৮.৮% ভোটার, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। জয়ের পর বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দেখা করেন রাইসি। ইরানে করোনা মহামারীর মধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হয় ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন। শুরু থেকে এগিয়েছিলেন বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি, যার অন্যতম কারণ শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠতা। রাইসির প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থনের বিষয়টি ফুটে উঠেছে নির্বাচনের ফলে। ভূমিধস জয় পেয়েছেন বিপুল পরিমাণ ভোটে। রাইসির জয় নিশ্চিত হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, নতুন রাইসি সরকার আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফেরাসহ মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে ইরানের অর্থনৈতিক সংকট নিরসনে সাহায্য করবে। এছাড়াও অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশা তাদের। তবে তার রক্ষণশীল নীতির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের উপর নতুন করে নিয়ন্ত্রণ আসতে যাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৭ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও হাসান রুহানির কাছে পরাজিত হন রাইসি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাথায় ফুল গুঁজে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ৭৬তম জন্মদিন উদযাপন করেছেন মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভকারীরা। শনিবার ইয়াঙ্গুন সহ নানা শহরে সুচির মুক্তির দাবিতে স্লোগান দেয় তারা। এতে মিয়ানমারের মিস ইউনিভার্স থুজার উইন্ট লুইনো অংশ নেন। তার হাতের ফেস্টুনে ছিল সুচির সুস্থ হয়ে ওঠার প্রত্যাশার কথা।
মাথায় ফুল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন অনেকেই। 14 জুন থেকে সুচির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও করোনার বিধিনিষেধ ভঙ্গ সহ নানা অভিযোগে বিচার শুনানি শুরু হয়েছে। 1 ফেব্রুয়ারি সুচি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসেন সেনাবাহিনী। বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে সূচি পিছিয়েছে একদিন। ক্লাবগুলোর সাথে আলোচনা করে নতুন সূচি ঘোষণা করেছে সিসিডিএম। নতুন সূচি অনুযায়ী সুপার লিগের প্রথম রাউন্ডে 3টি ম্যাচ হবে আজ 20, 22, 23 ও 25শে জুনের পরিবর্তে বাকি 4 রাউন্ডের খেলা মাঠে গড়াবে 21, 23, 24 ও 26শে জুন। সকালে প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপের ম্যাচ দিয়ে শুরু হবে সুপার 6-এর লড়াই। দুপুরে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ শেখ জামাল আর সন্ধ্যায় মর্যাদার লড়াইয়ে মুখোমুখি আবাহনী মোহামেডান। আর রেলিগেশন লিগে থাকা লেজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচ মিরপুরে খেলানোর পরিকল্পনা সিসিডিএম-এর। এবার যেহেতু আমাদের 5 দিনে 15টা খেলা হচ্ছে, আমাদের মিরপুরে কিন্তু অনেক চাপ আছে সুপার লিগের সব ম্যাচগুলো 6 অক্টোবর কমপ্লিট করার। এগুলো বিকেএসপিতে রেলিগেশন লিগের খেলাগুলো হচ্ছিল। আমরা যখন একটা গ্যাপটে পাবো, একটা সময় বের করতে পারবো, তখন আমরা খেলাটা মিরপুরে দিয়ে দেবো। আশা করি আমাদের সবগুলো খেলা কম্পিটিটিভ হবে, ভালো হবে সুপার লিগে এবং রেলিগেশন লিগে। ইনজুরি হানায় ঢাকা প্রিমিয়ার লিগ অনেকটাই তারকাশূন্য। তামিম, মুস্তাফিজ, তাসকিনের সাথে লিটনের ইনজুরি চিন্তার কারণ। বিসিবির প্রধান চিকিৎসকের বিশ্বাস, জিম্বাবুয়ে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন 4 ক্রিকেটার। তবে ব্যাটিং শুরু করতে না পারা লিটনকে নিয়ে আছে শঙ্কা। তামিম, লিটন, তাসকিন, মুস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজে এই 4 জনের সেরাটা দরকার বাংলাদেশের। সফর নিয়ে যেমন শঙ্কা আছে, তেমনই শঙ্কা এদের ফিটনেস নিয়ে। তামিম হাঁটুর ইনজুরিতে খেলতে পারবেন না প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগে। যদিও বিশ্রাম নিলে সপ্তাহ খানেকের মধ্যে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। তাসকিনের হাতে সেলাই লেগেছে 4টা, সার্জারিও হয়েছে। মুস্তাফিজের চোট হালকা, বোলিংয়ের সময় কোমরে ব্যথা অনুভব করছেন। টানা ম্যাচ খেলছেন না প্রিমিয়ার লিগে। আমরা সবাই মিলে মনস্থির করেছি যে ভবিষ্যতে পারফরমেন্সের স্বার্থে আর এই ইনজুরিটা এখনই পরিচর্যা দরকার। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রপার রেস্ট যদি এনশিওর করা যায় তাহলে ওর রিকভারিটা ভালোই হবে। তো যেহেতু নন বোলিং আর্ম, ওর বোলিংয়ে কোনো সমস্যা হওয়ার আমরা কোনো কারণ দেখছি না। 2-1 দিন রেস্ট নেওয়ার পরে ওর বোলিং ড্রিলস আবার নতুন করে শুরু করতে পারবে। লিটনকে নিয়ে শঙ্কাটা বেশি ম্যানেজমেন্টের। প্রিমিয়ার লিগে 1 ম্যাচও খেলতে পারেননি কবজির ইনজুরিতে। নেট অনুশীলনও শুরু করতে পারছেন না। কবে নাগাদ ব্যাট হাতে নিতে পারবেন বলা কঠিন। তবে বিসিবি চিকিৎসকের বিশ্বাস বাকি সময়ের মধ্যে সেরে উঠবেন টাইগার ওপেনার। এখন যেটা দরকার সেটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিসের ব্যাপার, এবং সেই ব্যাপারটা আসলে যখনই লিটন প্র্যাকটিস করবে অথবা ম্যাচ খেলবে তখনই আসলে বোঝা যাবে ওর ইনজুরির বর্তমান অবস্থাটা। আলামিন সার্জারির পর রিহ্যাবে রয়েছেন। হাসান মাহমুদও ফেরার পথে। করোনাকালে ইনজুরির সাথে বাড়ছে ক্রিকেটারদের মানসিক অবসাদে পড়ার সংখ্যা। বিসিবি চিকিৎসকেরা ক্রিকেটারদের মানসিক ও শারীরিক অবস্থা জানার পর টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট পাঠাবেন। তারপর ঠিক হবে কে কখন বিশ্রাম পাবেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টিতে প্রথম দিন পরিত্যক্ত হবার পর অবশেষে শুরু হলো মাঠের লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আলোক স্বল্পতায় খেলা হয়েছে মাত্র 64.4 ওভার। তার আগে ভারতের সংগ্রহ ছিল 3 উইকেটে 146 রান। সাউথহ্যাম্পটনের সাবধানী শুরু রোহিত শর্মা ও শুভমান গিলের 34 করে জেমিসনের বলে স্লিপে ক্যাচ দেন রোহিত। ওয়াগনারের শিকার হন আরেক ওপেনার শুভমান গিল। তার লড়াই থেমেছে 28 রান করে। এরপর পূজারাও 8 রানের বেশি করতে পারেননি। 88 রানে 3 উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন কোহলি রাহানের জুটি। 4 ফ্রন্টলাইন সিমারের সাথে কলিন ডি গ্র্যান্ডহোমকে অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে নিউজিল্যান্ড। অন্যদিকে 3 পেসার ও 2 স্পিনারে একাদশ সাজিয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে 23শে জুন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। ইউরো চ্যাম্পিয়নশিপে দুরন্ত জার্মানির কাছে 4-2 গোলে হেরেছে রোনালদোর পর্তুগাল। অন্যদিকে লেভানডস্কির গোলে স্পেনকে রুখে দিয়েছে পোল্যান্ড। আরেক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ড্র করেছে হাঙ্গেরি। সব মিলিয়ে জমে উঠেছে গ্রুপ অফ ডেথের লড়াই। মিউনিখে আক্রমণের ছড়ি ঘুরিয়ে পর্তুগালকে নাস্তানাবুদ করেছে জার্মানি। যদিও রোনালদোর গোলে শুরুতে লিড নিয়েছিল সেলেকাওরা। আর মাত্র 2 গোল হলেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মুকুট পরবেন CR7।
পিছিয়ে পড়ে অতি আক্রমণাত্মক হয়ে ওঠা জার্মানিকে সামলাতে ব্যর্থ পর্তুগাল। প্রথমার্ধে 4 মিনিটের ব্যবধানে দুটি আত্মঘাতী গোল হজম করে তারা। বিরতির পর তৃতীয় গোল দেন হাভার্টস। অল্প সময়ের মধ্যে ব্যবধান 4-1 করেন জার্মান মিডফিল্ডার গোসেন্স। এরপর দিয়েগো জোতার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত অতিথিদের। তবে একাধিক সুযোগ তৈরি করেও হার এড়াতে পারেনি পর্তুগাল। অন্যদিকে স্পেনকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে পোল্যান্ড। বল দখলে প্রায় 70% এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি স্প্যানিশরা। মোরাতার গোলে প্রথমার্ধে লিড নেয় স্পেন। বিরতির পর লেভানদস্কির গোলে সমতা টানে পোল্যান্ড। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে পলিশরা। বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে জিততে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। লা ব্লুজদের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে স্বাগতিকরা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করার সময় হাঙ্গেরিকে লিড এনে দেন আতিলা ফিউলা। গোল শোধে মরিয়া ফ্রান্স সাফল্য পায় কৌশলে পরিবর্তন এনে। 66 মিনিটে সমতা টানেন আতোয়া গ্রিজম্যান। 2 ম্যাচে 1 জয় আর 1 ড্রয়ে টেবিলের শীর্ষে ফ্রান্স। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও কমতে পারে বিপিএলের ভেন্যু। 25শে জুন 4 ভেন্যুতে লিগ পুনরায় শুরুর কথা থাকলেও টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম নিয়ে রয়েছে শঙ্কা। এ নিয়ে দর কষাকষি চলছে আর্চারি ফেডারেশনের সাথে। রোববার ক্লাবগুলোর সাথে বৈঠক শেষে এসব কথা জানান লিগ কমিটির চেয়ারম্যান। ভেন্যু নিয়ে আবারও মুখোমুখি দুই পক্ষ, ফুটবল ও আর্চারি। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামের দখল নিতে রীতিমতো লড়াইয়ে নেমেছিল দুই ফেডারেশন। সেই যাত্রা শেষ পর্যন্ত বাফুফের জয় হলেও বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের ব্যস্ততায় শেষ করা যায়নি দ্বিতীয় লেগের খেলা। 25শে জুন পুনরায় 4 ভেন্যুতে খেলা শুরুর পরিকল্পনা বাফুফের। তবে প্রশ্ন টঙ্গীর ভেন্যু নিয়ে। বর্ষায় মাঠের অবস্থা এমনিতেই ভালো না, তার উপর টানা ম্যাচের পর আর্চারদের অনুশীলনের উপযুক্ত কি থাকবে? চপল ভাইয়ের সাথে আমরা আলোচনা করছি। যদি এই আলোচনা ফলপ্রসূ হয় তাহলে 4টা ভেন্যু দিয়েই শুরু হবে, তা না হলে তো মিনিমাম 3টাতে হবে। লিগ শেষে স্বাধীনতা কাপে দল বাড়ানোর কথা ভাবছে ফেডারেশন। এএফসির শর্ত মেনে প্রতিটি ক্লাবের বয়সভিত্তিক দল নিয়ে হবে অনূর্ধ্ব 18 ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ। আমরা খারাপ দিকে নাই চিন্তা করলাম। এত কোভিড-19-এর মধ্যেও যদি তারা খেলে মানে তাদের তো মানে তাদের আন্তরিকতা আছে। আন্ডার 18 অবশ্যই আমাদের ফুটবলকে কিছু হলেও নতুন তারকা ফুটবলার নতুন কিছু এখান থেকে বেরিয়ে আসবে। পেশাদার লিগের পাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে গুরুত্ব দিচ্ছে বাফুফে। কাগজে কলমে দারুণ শোনালেও বাস্তবতা ভিন্ন। বিপিএলের বেশিরভাগ ক্লাবেরই নেই বয়সভিত্তিক দল। প্রাথমিক অবকাঠামো ছাড়াই তৃণমূল ফুটবল মিশনে কতটা এগোতে পারবে ফেডারেশন, প্রশ্নটা থেকেই যাচ্ছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।